শুভ সকাল বন্ধুরা। আজ ২০ জুলাই সোমবার। আজকের সকালের বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো: রাজ্যে আগামী ৩ আগস্ট থেকে মহিলাদের অরুণোদয় প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে। তবে এবার রাজ্যের হাজার হাজার মহিলারা অরুণোদয় প্রকল্পের টাকা পাবেন না। নতুন করে অরুণোদয় প্রকল্প শুরু হওয়ার সাথে সাথে এবার বেঁধে দেওয়া হয়েছে বেশ কিছু শর্ত। এই শর্তগুলি না মানলে অরুণোদয় প্রকল্পের টাকা পাবেন না মহিলারা। প্রথমত, এবার অরুণোদয় প্রকল্প নিয়ে সমীক্ষা চলবে রাজ্য জুড়ে। এই সমীক্ষায় শর্ত অনুযায়ী মহিলাদের টাকা প্রদান করা হবে। আগের তুলনায় যদি আর্থিক অবস্থার উন্নতি হয়ে থাকে হিতাধিকারীদের, তাহলে ওই হিতাধিকারীকে অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত করা হবে। সেই সাথে হিতাধিকারীর পরিবারের কোনো ব্যক্তি যদি সরকারি চাকরি পেয়ে থাকেন, তাহলে ওই হিতাধিকারী আর অরুণোদয় প্রকল্পের টাকা পাবেন না। একইভাবে যদি ওই পরিবারে কোনো 4 চাকার বাহন থাকে, তাহলে ওই হিতাধিকারীকে অরুণোদয় প্রকল্প থেকে বঞ্চিত করা হবে। এবার অসমের এক পুলিশ কর্মীকে গ্রেফতার করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে বহু বিবাহের অভিযোগ রয়েছে। মুখ্যমন্ত্রীর দরবারে গিয়ে স্বামীর বিরুদ্ধে অভিযোগ জানান ওই পুলিশ কর্মীর স্ত্রী। তিনি জানান তার উপস্থিতিতে তার স্বামী দ্বিতীয়বার বিবাহ করেছেন এবং তাকে বিবাহ বিচ্ছেদের হুমকি দিচ্ছেন। এরপরেই ওই পুলিশ কর্মীর বিরুদ্ধে পদক্ষেপের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। অসমে ২০২৫ সাল থেকে বহুগামিতা আইনত নিষিদ্ধ। একের বেশি বিয়ে করলে সেখানে সর্বোচ্চ 7 বছর পর্যন্ত কারাবাসের নিদান রয়েছে। ব্যতিক্রম কেবল ৬ষ্ঠ তফসিলের অধীনে শাসিত এলাকাগুলি। সম্প্রতি হিমন্তের একটি জনসংযোগ কর্মসূচিতে অভিযুক্ত পুলিশকর্মীর স্ত্রী গিয়েছিলেন। সেখানে সমস্যার কথা সরাসরি মুখ্যমন্ত্রীকে জানান তিনি। মহিলার অভিযোগটি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখেন হিমন্ত। ঘটনাস্থলে উপস্থিত পুলিশের শীর্ষ আধিকারিকদের অবিলম্বে পদক্ষেপের নির্দেশ দেন। তিনি বলেন, ওকে গ্রেফতার করুন। যে কোনো ধরনের আইন ভাঙ্গার ক্ষেত্রে অসম সরকার জিরো টলারেন্স নীতির অনুসরণ করছে বলে জানান হিমন্ত। মেট্রো যাতায়াতে হেডফোন ছাড়া জুড়ে গান শোনা অথবা ভিডিও দেখার অভ্যাস থাকলে সাবধান। এবার মুখ গুনতে হতে পারে মোটা জরিমানা। আগে সর্বোচ্চ জরিমানা ছিল ৫০০ টাকা। সংশোধিত আইনে তা ৫ গুণ বাড়ানো হয়েছে। এবার থেকে ২৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। মেট্রো রেলওয়ে আইন ২০০২-এ সংশোধন আনা হয়েছে। জনবিন্যাস আইন ২০২৬-এ জরিমানা বাড়ানো হয়েছে। মূলত দেশের মেট্রো শহরগুলিতে চালু হয়েছে এই নিয়ম। মেট্রো কর্তৃপক্ষের তরফে এখনও এই ধরনের কোনো নিয়ম চালু করা হয়নি, তবে শীঘ্রই চালু করা হবে নিয়ম। যদিও মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড জানিয়েছে, এই নিয়ম দেশের সব মেট্রো পরিষেবার ক্ষেত্রেই প্রযোজ্য। নতুন নিয়ম অনুযায়ী সহযাত্রীদের অসুবিধা অথবা বিরক্তির কারণ হলে সর্বোচ্চ ২৫০০ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। জরিমানা করা হবে স্পিকার অন করে গান অথবা ভিডিও চালালে, ইয়ারফোন ছাড়া মোবাইলে ভিডিও দেখলে, জুড়ে চিৎকার করলে, অশালীন অথবা আপত্তিকর ভাষা ব্যবহার করলে, মদ্যপ অবস্থায় যাতায়াত করলে, যেখানে সেখানে থুতু ফেললে, কাছের মেঝেতে বসলে, মেট্রোর সম্পত্তি নষ্ট করলে এবং অশুভ আচরণ করলে এই জরিমানা করা হবে। দুর্গাপূজার আগে শিলচরে প্রথমবারের মতো কর্পোরেশন নির্বাচন হতে চলেছে এবং বিজেপি এবার ৪২টি আসনে ১০০% জয়ের লক্ষ্যমাত্রা রেখেছে। এমনটাই জানিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। এক অনুষ্ঠানের ফাঁকে তিনি দলের সদস্যদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনের প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে এবং চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয়েছে। আমাদের কাজ এবার দলের তৃণমূল স্তরের সংগঠনকে আরও শক্তিশালী করা এবং উদ্দেশ্য হচ্ছে ১০০% সফলতা এনে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিশেষ উপহার দেওয়া। শিলচর শহরের ইতিহাসে প্রথমবার অনুষ্ঠিত হচ্ছে কর্পোরেশন নির্বাচন এবং ১০০% সফলতা এনে আমাদের দলকে ইতিহাসের পাতায় আরও উজ্জ্বল করে তুলব, এমনই মন্তব্য করেন মন্ত্রী কৌশিক রায়। মাত্র ২৪ ঘন্টার ব্যবধানে বিশ্বের অন্তত ১২টি দেশ ও অঞ্চলে ২ অথবা তার বেশি মাত্রার একাধিক ভূমিকম্প রেকর্ড করা হয়েছে।
আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী এই সময়ের সবচেয়ে বেশি শক্তিশালী ভূমিকম্পটি আঘাত হানে মেক্সিকোতে, যার মাত্রা ছিল 7.3। প্রকাশিত তথ্য অনুযায়ী মেক্সিকোর পাশাপাশি ফিলিপাইনে 5.3, ইয়েমেনে 5.3, নিউজিল্যান্ডে 5.2, সালমন দ্বীপপুঞ্জে 5.1, তুরস্কে 5.1 মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এছাড়াও যুক্তরাষ্ট্র, জাপান, ইন্দোনেশিয়া, আলাস্কা, ভানুয়াতু, ভার্জিন দ্বীপপুঞ্জ সহ আরও কয়েকটি দেশ এবং অঞ্চলে ছোট মাঝারি মাত্রার একাধিক ভূমিকম্প অনুভূত হয়েছে, আর এই ভূমিকম্পগুলি হয়েছে মাত্র 24 ঘন্টার ব্যবধানে। দোলাইয়ের জীবনগ্রাম গ্রাম পঞ্চায়েতের পুনিখাল এবং গজলঘাট গ্রামে টানা 4 দিন ধরে বন্যার জল জমে থাকায় সেখানকার জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যার জেরে বহু পরিবার কার্যত বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন। ঘর বাড়িতে জল ঢুকে পড়ায় বৃদ্ধ, অসুস্থ নারী ও শিশুদের দুর্ভোগ বেড়েছে। খাদ্য, পানীয় জল ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতেও সমস্যায় পড়েছেন বাসিন্দারা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘ সময় ধরে বন্যা পরিস্থিতি চললেও এলাকার নির্বাচিত জনপ্রতিনিধিদের কাউকেই দুর্গত এলাকায় দেখা যায়নি। তাদের দাবি, দোলাইয়ের বর্তমান বিধায়ক, শিলচরের সাংসদ কিংবা অন্য কোনো জনপ্রতিনিধি এখনও পর্যন্ত এলাকায় গিয়ে খোঁজখবর নেননি অথবা প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দেননি। যদিও এই অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট জনপ্রতিনিধিদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এরই মধ্যে গত শনিবার বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান দোলাইয়ের প্রাক্তন বিধায়ক নিহার রঞ্জন দাস। তিনি জীবনগ্রাম জিপির পুনিখাল ও গজলঘাট গ্রামের বিভিন্ন পরিবারের সঙ্গে দুর্গতদের সঙ্গে নিয়ে কথা বলেন এবং তাদের সমস্যার কথা শুনেন। প্রবল বৃষ্টির জেরে ভয়ঙ্কর বন্যার কবলে জম্মু কাশ্মীরের রাজৌরি। গত শনিবার রাত থেকে অবিরাম বৃষ্টির জেরে রবিবার শহরের নিচু এলাকাগুলিতে জল ঢুকে পড়ে, যার ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। হরপায় ভেসে গেছে বহু যানবাহন। পরিস্থিতি মোকাবিলায় যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয়েছে উদ্ধার কাজ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী 23 জুলাই পর্যন্ত জম্মু কাশ্মীরের মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই বৃষ্টির জেরেই রাজৌরির দারহালি, খান্ডলি, সুকোতা এবং জামলা নদীর জলস্তর বিপদসীমা ছুঁয়েছে এবং অতিক্রম করেছে। বিশেষ করে দারহালি নদীর বাঁধ ভেঙে বেলা কলোনির কাছে নতুন বাসস্ট্যান্ড এলাকায় জল ঢুকে পড়ে সেখানে পার্ক করা বহু গাড়ি জলের তুরে ভেসে যায়। সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আবদুল্লাহ ব্রিজের পার্শ্ববর্তী বস্তি এলাকা। সেখানে অন্তত 50টি পরিবারকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া তারিক ব্রিজের আশপাশের এলাকাও প্লাবিত। খবর পেয়ে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। আবার গর্জে উঠল অসম পুলিশের বন্দুক। এবার জালুকবাড়ি থানার পুলিশের গুলিতে আহত হলো এক কুখ্যাত চোর। পুলিশের হেফাজত থেকে পালানোর চেষ্টা করার সময় পুলিশের গুলিতে গুরুতর জখম হয় বরপেটার বাসিন্দা আজনবী আলী। পুলিশ সূত্রে জানা গেছে, গত 7 জুলাই মলিগাঁওয়ের আরকে ট্রেডার্স নামের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে প্রায় 7 লক্ষ টাকার মালপত্র চুরি হয়েছিল। ঘটনার তদন্তে নেমে জালুকবাড়ি থানার পুলিশ বরপেটার বাসিন্দা আজনবী আলীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গত শনিবার রাতে ধৃত আজনবী আলীকে সঙ্গে নিয়ে চুরি যাওয়া সামগ্রী উদ্ধারের উদ্দেশ্যে মালিগাঁও এলাকায় অভিযান চালায় পুলিশের দল। অভিযানের সময় ঘটনাস্থলে পৌঁছানোর পর হঠাৎই পুলিশের চোখে ধুলো দিয়ে পালানোর চেষ্টা করে আজনবী। পুলিশ জানায়, অভিযুক্তকে নিয়ন্ত্রণে আনতে এবং তার পালানো রুখতে বাধ্য হয়ে গুলি চালানো হয়। গুলি তার পায়ে লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। এরপরে পুলিশ তাকে আবার হেফাজতে নিয়ে নেয়। এবার বরাক উপত্যকার 3 জেলার আজকের আবহাওয়ার খবর। আজ 20 জুলাই সোমবার বরাক উপত্যকার 3 জেলায় বৃষ্টির সম্ভাবনা। আজ শিলচর কাছাড়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি করিমগঞ্জে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। একইভাবে হাইলাকান্দি জেলায়ও আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 28 ডিগ্রি সেলসিয়াস
এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস। এই ছিল আজকের সকালের গুরুত্বপূর্ণ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।